मुझे चाहिए कोड ताकि मैं खुद सकूं जाहिर के अंदर। আজকে আপনাদের জন্য যে মুভিটা নিয়ে এসেছি সেই মুভিটার ইন্ট্রো দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। মুভিটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম গুছিয়ে করা, তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর মুভিটি। অ্যান্ড ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক। গল্পের শুরুতেই আমরা ট্রিনিটি নামের একটা মেয়েকে দেখতে পারি। এই সময় তার পিছে অনেকগুলো পুলিশ ছুটেছে। কিছুক্ষণের মধ্যে আমরা শুধুমাত্র পুলিশ না, কিছু এজেন্টকেও সেখানে দেখতে পারি। তারাও রীতিমতো তার পিছু নিয়েছে। এই এজেন্টদের মধ্যে একজনের নাম হচ্ছে এজেন্ট স্মিথ। এই সময় আমরা দেখতে পারি এজেন্টগুলো পুলিশের সাথে কথা বলছে। এজেন্ট স্মিথ তাদেরকে জানায় এই মেয়েটাকে ধরা কিন্তু এতটাও সহজ না। আর এই সময়ের দৃশ্যে আমরা দেখতে পারি আসলেও তার কথা পুরোপুরি সত্য ছিল। ট্রিনিটি নামের এই মেয়েটা স্মার্টলি প্রত্যেকটা পুলিশকে মেরে সেখান থেকে পালাতে সক্ষম হয়। পাশাপাশি দৃশ্যে আমরা দেখতে পারি ট্রিনিটি ফোনে একজনের সাথে কথা বলতে থাকে। ফোনে থাকা সে ব্যক্তিটার নাম মরফিয়াস। কিন্তু এই সময় এজেন্টগুলো তাকে দেখে ফেলে। ট্রিনিটি তাদেরকে দেখে প্রাণপণ দৌড়াতে শুরু করে। এ সময় আমরা দেখতে পারি ট্রিনিটি খুবই স্মার্টলি একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এ ঝাঁপিয়ে পড়ছে। ঠিক তার সাথে সাথে এজেন্টও তার সাথে লাফিয়ে পড়ে। কিন্তু ট্রিনিটি এবং সেই এজেন্টের এমন অস্বাভাবিক লাফ এবং মুভমেন্ট দেখে সেখানে থাকা পুলিশ একদমই অবাক হয়ে যায়। কারণ তো আপনারা বুঝতেই পারছেন, কোনো সাধারণ মানুষ কিন্তু এমন লাফ দিতে পারে না। এ সময় পুলিশের সাথে সাথে আমাদের মনেও একটা সন্দেহ তৈরি হয়, আসলে ট্রিনিটি এবং সেই এজেন্টের মধ্যেকার পাওয়ারটা কি? তারা কেনই বা অন্য সব সাধারণ মানুষের মতো না? পাশাপাশি আরেকটি প্রশ্ন তৈরি হয়, ট্রিনিটি নামের এই মেয়েটা আসলে কে? কেনই বা পুলিশ এবং এজেন্ট তার পিছু নিয়েছে? তো যাই হোক, এই সব প্রশ্নের উত্তর আমরা পরবর্তী অংশগুলোতেই জানতে পারবো। তো যাই হোক, এরপর আমরা ট্রিনিটিকে একটা ফোন বুথের সামনে দেখতে পারি। কিন্তু এই সময়ে এজেন্ট স্মিথ একটি গাড়ি নিয়ে তাকে ধাক্কা দিতে আসে। অন্যদিকে আমরা দেখতে পারি ট্রিনিটি অলরেডি সে ফোন বুথের ভিতরে ঢুকে পড়েছে এবং কারোর সাথে ফোনে কথা বলছে। কিন্তু এত কাছে থেকেও সে গাড়িটা তাকে চাপা দেওয়ার আগেই ট্রিনিটি সেখান থেকে পুরোপুরি উধাও হয়ে যায়। কি আপনাদের অবাক লাগছে? মানে মুভির শুরুতেই এসব কি ঘটনা ঘটছে? যাই হোক, আমরা ধীরে ধীরে সব রহস্যের সমাধান পেয়ে যাব। তো যাই হোক, সিনটা শিফট হয়। আমরা দেখতে পারি এই গল্পের প্রধান চরিত্র নিওকে। নিও নামের এই ছেলেটা কিন্তু খুব ভালো মানের একজন কম্পিউটার প্রোগ্রামার, পাশাপাশি সে খুব ভালো মানের একজন হ্যাকারও। তো যাই হোক, গল্পের এই মুহূর্তে আমরা বুঝতে পারি নিওর উপর সবসময় কেউ একজন নজর রাখছে। তবে সে কে সেটা এখনো পর্যন্ত নিও নিজেও জানে না, যার কারণে নিও প্রতিনিয়ত তাকে খুঁজে বেড়ায়। যে ব্যক্তিটা নিওকে খুঁজে বেড়াচ্ছে সেই ব্যক্তিটা তাকে একটা মেসেজ দিয়ে বসে। মেসেজে লেখা ছিল ফলো দ্য হোয়াইট র্যাবিট, মানে সাদা খরগোশটি খুঁজে বের করো। আর এই বাক্যের পিছনে অবশ্যই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। এই সময়ের মধ্যে নিওর কিছু বন্ধু সেখানে উপস্থিত হয়। নিওর বন্ধুর সাথে একটি মেয়েও ছিল। মেয়েটার ঘাড়ে একটি খরগোশের ট্যাটু আঁকানো ছিল, যেটা দেখে নিও খুব সহজেই বুঝতে পারে যে আসলে আজকের টার্গেটটা সেই মেয়েটাই। অর্থাৎ যে ব্যক্তিটা কিছুক্ষণ আগে তাকে মেসেজ দিয়েছে সেই ব্যক্তিটা এই মেয়েটাকেই ফলো করার কথা বলেছে। আর এই মেয়েকে ফলো করতে করতে একটি পাবে সে ঢুকে পড়ে, যেখানে পৌঁছার পর নিওর সাথে দেখা হয়ে যায় ট্রিনিটির, অর্থাৎ সেই দুর্দান্ত মেয়েটার, যার ফাইটিং আমরা গল্পের শুরুতেই উপভোগ করেছিলাম। তো যাই হোক, নিও আসলেও মরফিয়াসকে খুঁজে বেড়াচ্ছে, আর মরফিয়াস হচ্ছে সবচেয়ে বড় হ্যাকার। নিওর কাছে অনেকগুলো প্রশ্ন জমা আছে, যে প্রশ্নগুলোর উত্তর সে কোনোভাবে বের করতে পারছে না। সেই প্রশ্নগুলোর উত্তর সে মরফিয়াসের কাছে পাবে বলে আশা করে, আর এই কারণেই সে মরফিয়াসকে খুঁজে বেড়াচ্ছে। তো এই সময় সিনটি শিফট হয়। আমরা নিওকে দেখতে পারি সে তার অফিসে বসে কাজ করছে। আসলে সে একজন ভালো মানের প্রোগ্রামার, পাশাপাশি সে একজন হ্যাকারও। আর এই স্কিলকে কাজে লাগিয়ে সে তার জব চালিয়ে যায়। তবে অফিস চলাকালীন অবস্থাতেই তার কাছে একটি পার্সেল চলে আসে, যে পার্সেলে একটি ফোন রাখা ছিল। সে ফোনটি হাতে নিতেই কল চলে আসে। কলটি রিসিভ করা মাত্র অপর পাশ থেকে মরফিয়াস কথা বলে ওঠে, অর্থাৎ যে ব্যক্তিকে সে এত দিন যাবৎ খুঁজে বেড়াচ্ছে, অর্থাৎ যে হ্যাকারকে সে এত দিন যাবৎ খুঁজে বেড়াচ্ছে। এ সময় আমরা বুঝতে পারি নিও আসলেও একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছে। গল্পের শুরুতে আমরা যে এজেন্টগুলো দেখেছি সেই এজেন্টগুলো রীতিমতো এখন নিওর পিছু লেগেছে। তবে এই সময় আমরা বুঝতে পারি না কেন বা কিসের জন্য তারা নিওর পিছু লেগেছে। মরফিয়াস নিজেও নিওকে এ সময় সাহায্য করার জন্য চেষ্টা করতে থাকে, আর এই কারণেই মরফিয়াস দূর থেকে নিওর কাছে একটি ফোন পাঠিয়েছে, যেন সে ফোনে কথা বলার মাধ্যমে তাকে সহযোগিতা করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পারি এজেন্টগুলো অলরেডি নিওর অফিসে চলে এসেছে তাকে ধরে নেওয়ার জন্য। নিও এ সময় মরফিয়াসের সাথে কথা বলতে বলতেই সামনের দিকে দৌড়াতে শুরু করে। তবে নিও অনেকটাই অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে মরফিয়াস নামের এই হ্যাকারটি তার সম্পর্কে এত কিছু জানে কিভাবে। সে দূর থেকেই বিভিন্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে তাকে বাঁচানোর চেষ্টা করছে। তো যাই হোক, নিও এক সময় একটি স্থানে গিয়ে পৌঁছে।
সেখানে পৌঁছানোর পর মরফিয়াস তাকে জানায় যে তার কাছে এখন মাত্র 2টি পথ খোলা আছে। সে চাইলে সামনের জানালা দিয়ে পালিয়ে যেতে পারে, আর তা না হলে এজেন্টের কাছে আত্মসমর্পণ করতে পারে। নিও এ সময় সে জানালা দিয়ে পালানোর খুবই চেষ্টা করে, কিন্তু নিচে তাকাতেই নিওর মাথা একদমই ঘুরে যায়। এত উঁচু বিল্ডিং থেকে সে কিভাবে নামবে? তাই সে আর কোনো পথ খোলা না পেয়ে এজেন্টের কাছে আত্মসমর্পণ করে। এরপর আমরা দেখতে পারি এজেন্টগুলো নিওকে তাদের আস্তানে নিয়ে গেছে। এজেন্ট স্মিথ তার সামনাসামনি বসে তাকে অনেকগুলো কোশ্চেন করতে শুরু করে। এ সময় এজেন্ট স্মিথ নিওর সাথে কথা বলতে শুরু করে। আমরা জানতে পারি নিও একজন হ্যাকার বলে তার উপরে অনেকগুলো কেস অনেক আগে থেকেই ছিল, যার কারণে সে এজেন্ট তাকে জানায় যে যদি তাদেরকে সহযোগিতা করে নিও তাহলে নিওকে তারা ছেড়ে দেবে। আসলে এজেন্ট স্মিথ চাচ্ছিল মরফিয়াসকে ধরে দেওয়ার জন্য নিও যেন তাদেরকে সহযোগিতা করে, কিন্তু নিও তাদের মুখের উপরে সাপ বলে দেয় যে কোনোভাবেই সে সহযোগিতা করবে না, এতে তারা যা করতে চায় করতে পারে। উল্টো সে বলে যে আমি আমার উকিলের সাথে কথা বলতে চাই। তো যাই হোক, এরপর যে ঘটনা নিওর সাথে ঘটে সেটার জন্য কিন্তু নিও কোনোভাবেই প্রস্তুত ছিল না। এমনকি সত্যি বলতে দর্শক হিসেবে আমি নিজেও প্রস্তুত ছিলাম না। নিওর মুখ অদ্ভুতভাবে বন্ধ হয়ে যায়, মুখের কোনো অংশেই কোনো ফাঁকা থাকে না। এরপর জোর করে তাকে শুয়ে দিয়ে এক প্রকার ক্রিয়েচার তার নাভির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। যে দৃশ্যগুলো বেশ আশ্চর্যজনক ছিল, এমনকি এখনো পর্যন্ত মুভির আগাগোড়া কোনো কিছুই যেন বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, এই দৃশ্যের পর আমরা আবার নিওকে জেগে উঠতে দেখি, কিন্তু সেটা ছিল তার নিজের বেডরুম। নিও তখন ভাবতে থাকে এটা তার কোনো একটা দুঃস্বপ্ন ছিল, কারণ তার সাথে যা ঘটেছে সেটা তো কোনোভাবে স্বাভাবিক না। পৃথিবীতে আসলেও এ ধরনের কোনো ঘটনা ঘটার কোনো স্কোপই নেই। তো যাই হোক, এর মধ্যে তার ল্যান্ডফোনে একটি কল চলে আসে। কলটি রিসিভ করতেই সে মরফিয়াসের ভয়েস শুনতে পারে। মরফিয়াস তখন তাকে জানায় তোমার মনে যত প্রকার প্রশ্ন আছে সবকিছুর উত্তর আমি জানি, এমনকি তুমি এমন একজন ব্যক্তি যে তোমাকে সেই এজেন্টগুলো রীতিমতো ভয় পায়। যে কথাগুলো শুনে নিও নিজেও অবাক হয়ে যায়। মরফিয়াস তখন নিওকে একটি জায়গায় আসতে বলে, যার কারণে নিও কোনোভাবে দেরি না করে ঠিক সঠিক সময়ে সেখানে পৌঁছে যায়। এর কিছুক্ষণের মধ্যে সেখানে একটি গাড়ি পৌঁছায়, কিন্তু সেই গাড়িতে মরফিয়াস ছিল না, ছিল ট্রিনিটির সাথে একটি মেয়ে। আসলে ট্রিনিটি এবং সে মেয়ে মরফিয়াসের সাথে দেখা করানোর জন্যই নিওকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তবে পথের মধ্যেই ট্রিনিটি সহ সে মেয়েটি ভাবতে থাকে যে এজেন্টরা অবশ্যই নিওর ভিতরে কোনো ট্র্যাকিং ডিভাইস রেখেছে। নিও তো কোনোভাবে তাদেরকে পাত্তাই দিচ্ছিল না, কিন্তু চেক করতে গিয়ে দেখা যায় আসলেও সত্য, এজেন্টগুলো নিওর শরীরে আসলেও একটি ট্র্যাকিং ডিভাইস রেখেছে। এরপর তারা দুজন মিলে নিওর নাভির ভিতর থেকে সেই ট্র্যাকিং ডিভাইসটি বের করে নিয়ে আসে, যেটা দেখতে আজব সেই পোকার মতো। আর এই সময় নিও বুঝতে পারে যে সে আসলে যেগুলোকে স্বপ্ন মনে করেছে সেগুলো পুরোপুরি সত্য। এজেন্টরা সেদিন সত্যি সত্যি তাকে ধরে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, এর কিছুক্ষণের মধ্যে নিওকে নিয়ে তারা সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে মরফিয়াস বসবাস করে। শেষ পর্যন্ত নিওর সাথে মরফিয়াসের দেখাও হয়ে যায়। এ সময় আমরা নিওর মাথায় সর্বদা ঘোরা সেই প্রশ্নগুলো জানতে পারি। সেগুলোর মধ্যে অন্যতম ছিল যে মানুষের অস্তিত্ব আসলে সত্য কিনা, নাকি কারোর দ্বারা এটা ডিজাইন করা। এমনকি সে আবারও প্রশ্ন করতে থাকে যে ম্যাট্রিক্স নামের এই বিষয়টা আসলে কি। নিও সবসময় ভাবতে থাকে যে এই দুনিয়াতে কোনো না কোনো সমস্যা আছে। স্বাভাবিকভাবে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেগুলো আসলে কোনোভাবে স্বাভাবিক না। এর পিছনে অবশ্যই কোনো না কোনো বড় রহস্য আছে, যেটা নিও কোনোভাবেই বুঝতে পারছে না। নিওর কাছে মনে হয় প্রত্যেকটা মানুষকে একটি সাধারণ নিয়মের মধ্যে যে সবসময় যেতে হয়, আর এই নিয়মগুলোর বাইরে মানুষের করার যেন আর কোনো কিছুই নেই, যেন এই মানব জাতিকে আড়াল থেকে কেউ কন্ট্রোল করছে। এ সময় মরফিয়াস তার সামনে 2টি পিল নিয়ে আসে, একটা লাল আর একটি নীল। এবার মরফিয়াস তাকে জানায় যে যদি সে লাল ট্যাবলেটটি সিলেক্ট করে তাহলে তাকে সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে, আর যদি নীল ট্যাবলেটটি সে সিলেক্ট করে তাহলে তাকে আবারও সে আগের জীবনে ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না এবং স্বাভাবিক জীবনযাত্রায় তাকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু নিওর এত দিনের প্রশ্নের উত্তরগুলো জানতেই হবে, স্বাভাবিক জীবনে ফেরা না, বরং সেই প্রশ্নের উত্তরগুলো জানাটাই ছিল তার সবচেয়ে বড় উদ্দেশ্য। সে সোজা লাল ট্যাবলেটটি নিয়ে খেয়ে ফেলে। এরপর সেখানে থাকা সবাই নিওর সাথে বিভিন্ন প্রকার যন্ত্র জুড়িয়ে দেয়, যার কারণে নিও সঙ্গে সঙ্গে সেখানে হ্যালুসিনেট করতে শুরু করে। এরপর সে চিল্লাপাল্লা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে যেন একটি অন্য জগতে ঢুকে পড়ে। জেগে উঠতেই সে নিজেকে একটি ট্যাঙ্কের ভিতরে আবিষ্কার করে, যেখানে সে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে কানেক্টেড, এমনকি সে এতক্ষণ পর্যন্ত পানির ভিতরে ডুবেছিল। নিও চারিদিকে তাকিয়ে দেখে সে সেখানে শুধুমাত্র একা না, এমন হাজার হাজার ট্যাঙ্ক সেখানে ছিল, যার ভিতরে তার মতো অনেক মানুষকে ঘুমিয়ে রাখা হয়েছে। এ সময় একটি মেশিন নিওর মাথা থেকে একটি লাইন ডিসকানেক্ট করে দেয়, যার কারণে নিও পাইপ লাইনের মাধ্যমে সোজা একটা জলাশয়ে গিয়ে পড়ে। এরপর নিওর কিছুটা জ্ঞান ফেরে। সে তাকাতেই দেখে তার সামনে মরফিয়াস। সবকিছু এখনো পর্যন্ত গুলিয়ে যাচ্ছে, ঘটনা কোন দিক দিয়ে ঘুরে কোন জায়গায় চলে আসছে কোনো কিছুই যেন বোঝা যাচ্ছিল না। তবে এই রহস্যগুলো আমরা কিছুক্ষণের মধ্যে উন্মোচন করতে পারবো।
তো যাই হোক, এরপর মরফিয়াস নিওকে নিয়ে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করছিল। তার সারা শরীরে সূচ লাগানো ছিল, মানে সবকিছুই আমরা এ সময় নেক্সট লেভেলে দেখতে পারছিলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত নিও সুস্থ হয়ে ওঠে এবং মরফিয়াস তার সামনে চলে আসে। নিও তখন তাকে জিজ্ঞাসা করে আমি এখন কোথায় আছি। সে আরো জানতে চায় এখন কত সাল চলছে। নিও নিজে নিজে আইডিয়া করে এখন 1999 সাল চলছে। আর এখানে একটি কথা বলার আছে, 1999 সালে আজকের এই মুভিটি রিলিজ হয়েছে। মুভিটির নাম ম্যাট্রিক্স। তো যাই হোক, মরফিয়াসের কথোপকথনে আমরা বুঝতে পারি যে সেই মুহূর্তে আসলে 1999 না, বরং সেই মুহূর্তে 2199 সাল চলছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে নিও অলরেডি প্রায় 200 বছর সামনে এগিয়ে গেছে। তো এই সময় নিও সে বাংকারের চারদিকে হাঁটতে শুরু করে এবং সে সেখানে মাউস, সাইফার এবং সুইসকে দেখতে পারে। ঠিক এর আগেও এই বাংকারে এসে যাদেরকে সে দেখেছিল। তো যাই হোক, এরপরেও নিও জানতে চায় যে ম্যাট্রিক্স জিনিসটা কি, এই ম্যাট্রিক্সের মধ্যে কি লুকানো আছে। আর এই প্রশ্নের উত্তর দিতে নিওকে সিমুলেটিং করা হয়, অর্থাৎ তাকে একটি সিমুলেশন এরিয়াতে নিয়ে যাওয়া হয়। আর এটা এমন একটি বিষয় যার মাধ্যমে মানুষকে কাল্পনিক দুনিয়ায় নিয়ে যাওয়া হয়। এ সময় দেখা যায় নিও আসলে যে দুনিয়ার ভিতরে বসবাস করত সেই দুনিয়াটা ছিল পুরোপুরি কাল্পনিক একটি দুনিয়া, যে দুনিয়ায় সে জব করত একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবে। এমনকি সেই দুনিয়াটাই তার কাছে সবচেয়ে স্বাভাবিক বলে মনে হতো। আর সেই কাল্পনিক দুনিয়াটাই হচ্ছে ম্যাট্রিক্স, যে দুনিয়াতে নিও বসবাস করেও এতদিন পর্যন্ত সে জানতো না যে সে ম্যাট্রিক্সের ভিতরেই আছে। অন্যদিকে আমরা দেখতে পারি এখন যে দুনিয়ায় সে আছে সেটাই হচ্ছে মানুষের জন্য আসল দুনিয়া। তবে এ সময় প্রশ্ন তৈরি হয় যে এত যন্ত্র দিয়ে তৈরি করা দুনিয়া মানুষের জন্য আসল হয় কিভাবে। আসলে একসময় মানুষ যন্ত্রের উপর বেশি বিশ্বাস করে ফেলে, আর শেষ পর্যন্ত এই পৃথিবীতেই উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়েছিল। আর এটার সাথে মানুষের যুদ্ধ শুরু হয়। এদের বলা হতো সেন্টিনেলস। এই সেন্টিনেলস গুলো মানুষের চেয়েও আরো বেশি পাওয়ারফুল ছিল। তারা মানুষকেই তাদের মেশিনগুলোর ব্যাটারি হিসেবে ব্যবহার করত, যে মেশিনগুলোর মাধ্যমে তারা বিভিন্ন কিছু তৈরি করত। মানুষের শরীর বায়ো ইলেকট্রিসিটি এবং উষ্ণতা তৈরি করতে পারে, আর এগুলোকেই পাওয়ার হিসেবে ব্যবহার করত সেন্টিনেলসরা। আর মানুষের মাথাকে সবসময় স্বাভাবিক রাখার জন্য তাদেরকে একটা কৃত্রিম জগতে ঢুকিয়ে দেওয়া হতো, আর যে জগতের ভিতরে মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকার স্বাদ পেত। ঠিক যেমনটা নিও একজন জব হোল্ডার হিসেবে তার কোম্পানিতে প্রত্যেকদিন যাতায়াত করত এবং সবার সাথে যোগাযোগ করত। তার কাছে সেটা ছিল একটা বাস্তব পৃথিবীর মতো। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা কথা আছে, ম্যাট্রিক্স মুভির মতো যারা মুভি তৈরি করে আসলে তারা কোন লেভেলের পিচ সেটা কি আপনারা বুঝতে পারছেন? 1999 সালের মুভি কিন্তু আজকের দিনের এই এআই কে টার্গেট করেই তৈরি করেছিল। চিন্তা করা যায় তাদের ধারণাগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে। তো যাই হোক, মানুষকে ব্যাটারি হিসেবে তারা ব্যবহার করছে বলে মানুষের জন্ম না হলেও তারা মানুষের চাষ করে যাচ্ছিল, যেন তারা মানুষকে পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তো যাই হোক, সবকিছু জানার পরে নিওর অবস্থা একদমই খারাপ হয়ে যায়। সে কোনোভাবে বুঝতেই পারছিল না যে আসল দুনিয়াটা আসলে কোনটা। সে তার আগের জীবনে যেভাবে জীবনযাপন করছিল সেটাই আসলে আসল দুনিয়া, নাকি এখন যে দুনিয়াতে সে আছে এইটাই আসল দুনিয়া। আসলে মানুষ যখন স্বপ্ন দেখে তখন স্বপ্নের সবকিছু কিন্তু মানুষের কাছে সত্যি মনে হয়। কোনো মানুষ কিন্তু বুঝতে পারে না যে আসলে সে স্বপ্ন দেখছে, যার কারণে তার বারবার মনে হতে থাকে এখন আসলেও সে স্বপ্ন দেখছে নাকি কিছুক্ষণ আগে যে দুনিয়াতে সে ছিল সেটাই স্বপ্ন ছিল। সে একদমই কনফিউজড হয়ে যায়। তো যাই হোক, নিওর সাথে সেই রুমের ভিতরে ট্যাঙ্কের দেখা হয়। ট্যাঙ্ক নামের এই ছেলেটার আরেকটি ভাই আছে যার নাম ডোজার। ডোজার এবং ট্যাঙ্কের শরীরে কোনো প্রকার তারের চিহ্ন ছিল না। যেখানে এই দুনিয়ার সকল মানুষই তারের সাথে কানেক্টেড, সেখানে তারা দুজন কেন ব্যতিক্রম? তো যাই হোক, তারা হয়তো এখানে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে। তো যাই হোক, এ সময় সে নিওকে দেখে খুবই খুশি হয়। ট্যাঙ্ক ছিল এখানকার অপারেটর, কিন্তু নিও তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একজন মানুষ। কারণ কেন জানি সবাই বিশ্বাস করে নিও নামের এই ব্যক্তিটাই রোবটদের হাত থেকে তাদের সবাইকে বাঁচিয়ে নেবে। আর নিও যে সবাইকে বাঁচিয়ে নেবে এই কথাটা অরাকল নামের একজন ব্যক্তি সবাইকে জানিয়েছে। ওই ব্যক্তি সম্পর্কে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো যাই হোক, আবারও কিন্তু একটা জিনিস রিপিট করতে হচ্ছে, সেটা হচ্ছে এটা কিন্তু আসলেও সত্যিকার দুনিয়া। আর নিও যে দুনিয়াতে ছিল সেই জায়গাতে কিন্তু অদ্ভুত অনেক কিছুই আমরা দেখেছি। যেমন ট্রিনিটি কিন্তু অদ্ভুতভাবে ছাদ থেকে লাফাচ্ছিল, সাথে একটা এজেন্টও তার সাথে লাফাচ্ছিল, যেগুলো কোনোভাবেই স্বাভাবিক কোনো মানুষের কাজ ছিল না। এমনকি নিওর মুখও যে অস্বাভাবিকভাবে আটকে যাচ্ছিল সেটাও কিন্তু অনেকটাই অস্বাভাবিক ছিল। অর্থাৎ এই সব কিছুই তার সেই ম্যাট্রিক্স জীবনে ঘটেছে, যেটা ছিল শুধুই মাত্র একটি কল্পনার জগৎ। তো যাই হোক, এই সময় আমরা দেখতে পারি ট্যাঙ্ক নিওর মাথায় অনেক কিছু ইনস্টল করে দিচ্ছে। আসলে ওগুলি ইনস্টল করার পিছনে কারণ হচ্ছে ট্যাঙ্কে তারা ট্রেন্ড আপ করে তুলছে। প্রথমত তার মাথাতে মার্শাল আর্ট ইনস্টল করা হচ্ছে, আর এই স্কিল তাকে দেওয়ার পিছনে কারণ হচ্ছে শত্রুপক্ষের সাথে সে যেন খুব ভালোভাবে ফাইট করে পরাস্ত করতে পারে। কিন্তু জায়ন নামের সেই শহরটি কোথায় আছে সেটা শুধুমাত্র মরফিয়াস জানে।
এরপর আমরা দেখতে পারি মরফিয়াসের সামনে নিও চলে এসেছে। মরফিয়াস তাকে এখন বিভিন্নভাবে ট্রেন্ড আপ করবে। মরফিয়াস প্রথমে তাকে বলে ম্যাট্রিক্স দুনিয়াটা আসলেও ব্রেনের খেলাতে হয়, তাই তোমার ব্রেনকে তুমি যত ভালোভাবে ট্রেন্ড আপ করবে লড়াই করাটা তোমার জন্য ততটাই সহজ হয়ে আসবে। আর এই সময় আমরা দেখতে পারি মরফিয়াস অনেক বড় বড় লাভ দিতে থাকে, যেটা কোনোভাবেই স্বাভাবিক মানুষের জন্য সম্ভব ছিল না। এরপরেও নিও সেই জিনিসগুলোকে আয়ত্ত করতে শুরু করে। এরপর নিওকে নিয়ে যাওয়া হয় উঁচু উঁচু বিল্ডিং এর ছাদে। আর এই ছাদগুলো দেখে বুঝতে পারছেন নিওকে এখান থেকে বিভিন্নভাবে লাফালাফি করানো হবে, মানে তাকে পুরোপুরি ট্রেন্ড আপ করতে যা করার মরফিয়াস তাকে তাই করে দিচ্ছে। তো যাই হোক, এই সময় আমরা দেখতে পারি মরফিয়াস খুব সহজভাবে একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু যখনই নিওর পালা আসে নিওর ব্যর্থ হচ্ছে। তার এই ব্যর্থতাগুলো দেখে সেখানে থাকা প্রত্যেকটা মানুষ প্রচন্ড কষ্ট পায়, কারণ তারা সবাই তার দিকে তাকিয়েছিল। সবাই ভাবছিল যে নিও হয়তো অনেক কিছুই করতে পারবে তাদের জন্য, কিন্তু সে বরাবর সবকিছুতেই ফেলিওর হয়ে যাচ্ছে। তাই সে যে মানব জাতিকে বাঁচাবে সেটার স্বপ্ন ধীরে ধীরে সবার ভাঙতে শুরু হয়। কিন্তু মরফিয়াস তো এত সহজে তাকে ছাড়ার বান্দা না, অনুশীলন করতে তো আসলেও মানুষের সময় লাগে। তো যাই হোক, নিও একসময় মরফিয়াসকে জিজ্ঞাসা করে যে যদি সে ম্যাট্রিক্স দুনিয়াতে কোনোভাবে মারা যায় তাহলে আসল দুনিয়াতে সে কি ফিরে আসতে পারবে, নাকি আসল দুনিয়াতেও সে মারা যাবে। মরফিয়াস বলে হ্যাঁ, তুমি অবশ্যই তাহলে আসল দুনিয়াতেও মারা যাবে, কারণ স্বপ্নের দুনিয়াতে যদি তুমি মারা যাও তাহলে তোমার ব্রেন ডেড হয়ে যাবে, আর তোমার ব্রেন ডেড যদি হয় তাহলে তুমি আসল দুনিয়াতে কিভাবে ফিরে আসবে। এই কথাগুলোর মাধ্যমে বোঝাই যাচ্ছিল যে নিও যে ফাইটে নামতে যাচ্ছে সেটাতে কোনোভাবেই তার হেরে যাওয়া যাবে না। সে যদি একবার সেখানে হেরে যায় তাহলে দ্বিতীয়বার সে ফাইট করার মতো সুযোগ তার আর জীবনে হবে না, কারণ সেখানে হেরে যাওয়া মানেই তার মৃত্যু। সিনটি শিফট হয়, আমরা দেখতে পারি ট্রিনিটি নামে সে মেয়েটা নিওকে অনেক সেবা যত্ন করছে, কিন্তু তার বেশি বেশি সেবা যত্ন দেখে সাইফার নামের সে ছেলেটা অনেকটাই রাগান্বিত হয়ে যায়, কারণ সাইফার নামের এই অভাগাটা ট্রিনিটিকে অনেক ভালোবাসে। সে তো কোনোভাবে চাইবে না যে ট্রিনিটি অন্য কারো হয়ে যাক। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি নিওকে একটি দুনিয়াতে নিয়ে যাওয়া হয়, যে দুনিয়াটাকে নিও মনে করতে থাকে যে এটা একটা ম্যাট্রিক্স। এ সময় নিও সেখানে একটি সুন্দরী মেয়ে দেখতে পারে, কিন্তু একটা সময় সে বুঝতে পারে যে এই সুন্দরী মেয়েটাও একজন এজেন্ট। মরফিয়াস তখন নিওকে জানায় এটা আসলেও কোনো ম্যাট্রিক্স না, বরং ম্যাট্রিক্সের মতো করে একটা মডেল তৈরি করেছে তারা, যেন এখান থেকে সে খুব ভালোভাবে ট্রেন্ড আপ হতে পারে। তো যাই হোক, গল্পের প্রথম থেকেই এই এজেন্টগুলোকে আমরা দেখে আসছি। এখন প্রশ্ন হলো যে এই এজেন্টগুলো আসলে কারা। আসলে এরা কিন্তু কোনো মানুষ না, বরং এরা সেন্টিয়েন্টের তৈরি করা প্রোগ্রাম, মানে ম্যাট্রিক্স দুনিয়ায় যে ভাইরাস হয়ে ওঠে তাদেরকে কিল করাই তাদের মিশন। আর মুভির প্রথম থেকে আমরা দেখে এসেছি মরফিয়াস টিমকে এই এজেন্টগুলো খুঁজে বেড়াচ্ছে, কারণ মরফিয়াস টিম তাদের জন্য একটি ভাইরাস স্বরূপ। কারণ মরফিয়াস টিম কিন্তু এই ম্যাট্রিক্স সম্পর্কে সবকিছুই জানে, যেটা বলা যেতে পারে যে সেন্টিয়েন্ট প্রোগ্রামের জন্য ভয়ঙ্কর, যার কারণে তাদেরকে রীতিমতো এই এজেন্টগুলোর মাধ্যমে ধাওয়া করা হচ্ছে। আর এই এজেন্টগুলো কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এমনকি যে কোনো রূপ ধারণ করতে পারে, কারণ এই পুরো ম্যাট্রিক্সটা তো তাদেরই ডিজাইন করা। তাই বলা যেতে পারে কোনো জায়গাতে যদি এই এজেন্টের সামনে পড়া হয় তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, কারণ তাদের সাথে ফাইট করে জেতার পসিবিলিটি কোনোভাবে নেই বললেই চলে। মরফিয়াস তখন নিওকে আরো বলতে থাকে যে এই এজেন্টগুলো কিন্তু সবসময় কম্পিউটারের নিয়ম মেনেই চলে, কারণ তারা তো কোনো মানুষ না, তারা কোনোভাবেই সেই কম্পিউটার প্রোগ্রামের বাইরে যেতেও পারবে না। পক্ষান্তরে আমরা কিন্তু ঠিকই যেতে পারবো, কারণ আমরা তো কোনোভাবেই সেই এজেন্টদের মতো প্রোগ্রাম না। মানে মরফিয়াস এ সময় তাকে বোঝানোর চেষ্টা করছে যে যেহেতু তারা হ্যাকিং জানে সেহেতু হ্যাকিং এর মাধ্যমে তারা সবকিছুই নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবে, তবে এটার জন্য দরকার অনুশীলন এবং অপেক্ষা। ঠিক এই সময়ের মধ্যে মরফিয়াসের কাছে একটি কল চলে আসে। কলটি রিসিভ করতে সে জানতে পারে যে বেশ কিছু সেন্টিয়েন্স তাদেরকে তাড়া করতে যাচ্ছে, আর সেন্টিনেলস গুলি কিন্তু সেই রোবটগুলি যে রোবটের সাথে মানুষদের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে মানুষ অস্বাভাবিকভাবে পরাজিত হয়েছে। তো যাই হোক, এই সময় মরফিয়াসের টিম কোনোভাবে নিজেদেরকে লুকিয়ে নেয়। সেন্টিনেলস গুলো তাদেরকে খুঁজে না পেয়ে সেখান থেকে আবারও চলে যায়। তো যাই হোক, এরপরে আমরা সাইফারকে দেখতে পারি। সাইফার কিন্তু মরফিয়াসের গ্রুপের লোক, যে কিনা ট্রিনিটি নামের এই মেয়েটিকে ভালোবাসতো, কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন মরফিয়াস টিমের সাথে প্রতারণা করে এজেন্টদের সাথে হাত মিলিয়ে নেয়। তার শর্ত একটাই, তাকে ম্যাট্রিক্স দুনিয়াতে বেশ পপুলার বানিয়ে দিতে হবে, বিনিময়ে মরফিয়াস টিমের লোকেশন সে জানিয়ে দেবে। মানে বুঝুন কথা, এই ব্যক্তি নিজেও জানে যে এই কম্পিউটার প্রোগ্রামগুলো তাদেরকে ধরে নিয়ে গিয়ে ব্যাটারি হিসেবে ব্যবহার করছে, বিনিময়ে তাদেরকে একটি স্বপ্নের জগতে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেটার নাম ম্যাট্রিক্স। সে সেই জায়গাতে গিয়েও নিজেকে ফেমাস বানিয়ে নিতে চায়। মানে বোঝা যাচ্ছিল এই ব্যক্তিটার নাম ডাকের প্রতি খুবই লোভ ছিল। তো যাই হোক, তাদের কথোপকথনের মাধ্যমে আমরা জায়ন সম্পর্কে একটি বিষয় জানতে পারি। জায়ন হচ্ছে এমন একটি জায়গা যেখানে এখনো পর্যন্ত কিছু মানুষ নিজেদেরকে লুকিয়ে রেখেছে, কিন্তু জায়ন পর্যন্ত সেই এজেন্টগুলো অর্থাৎ সেই প্রোগ্রামগুলো এখনো পৌঁছতে পারেনি। আর এখানেই রয়েছে মরফিয়াস এবং তার টিম।
এবার সাইফারের কাছ থেকে এজেন্টগুলোর একটাই চাহিদা, জায়নের ঠিকানা রীতিমতো তাদেরকে দিয়ে দিতে হবে। এসব তথ্য কালেকশন করে সাইফার এজেন্টদের কাছে দিয়ে দেবে বলে চিন্তা করে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পারি মরফিয়াস টিমের প্রত্যেকে ওরাকেলের সাথে দেখা করার জন্য রেডি হচ্ছে। আর ওরাকেল এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটা মানুষের হয়ে ভবিষ্যৎবাণী দিতে পারে। তো যাই হোক, এক সময় তারা সেখানে পৌঁছে যায় এবং নিও তার সামনে অনেকগুলো বাচ্চাকে দেখতে পারে, যে বাচ্চাগুলো তাদের ব্রেনকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার ট্রিক্স করছে। আর এই দৃশ্যগুলো দেখে কিন্তু এখন অবাক হওয়ার কিছুই নেই, কারণ এতক্ষণে তো আপনারা সবাই বুঝে গেছেন যে এখন তারা সবাই কিন্তু ম্যাট্রিক্সের মধ্যেই আছে, কিন্তু তারা ম্যাট্রিক্সের মধ্যে থেকেই নিজেদের ব্রেনকে ডেভেলপ করে সে ম্যাট্রিক্সের মধ্যে থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আর এটাই ছিল মরফিয়াস গ্রুপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো যাই হোক, এই সময় আমরা কিন্তু দেখতে পারি যে একটা বাচ্চা একটা চামিচকে বেঁকে দিচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গাটারই কোনো অস্তিত্ব নেই। চামচটা তো দূরের কথা, মানে সবকিছু ঘটছে মানুষের ব্রেনের মাধ্যমে। তাই বলাই যেতে পারে এই ম্যাট্রিক্স দুনিয়াতে যে সবচেয়ে বেশি নিজে ব্রেনের উপর নিয়ন্ত্রণ করতে পারবে সে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে, কারণ ম্যাট্রিক্সের জগতও পুরোপুরি কল্পনার জগৎ। সে কল্পনার জগতে যা কিছু ভাববে সেটাই সে করতে পারবে। তো যাই হোক, শেষ পর্যন্ত নিও ওরাকেলের সাথে দেখা করে। ওরাকেল নামের এই মহিলাটি বেশ হাসি খুশি একজন মানুষ। নিও এ সময় ওরাকেলকে একটি বিষয় জানায়। সে জানায় প্রত্যেকটা মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখছে। সবাই ভাবছে নিও একদিন সবাইকে বাঁচিয়ে নেবে, কিন্তু নিও ভাবে যে তারা সবাই ভুল ভাবছে। নিও এমন কিছু জানে না যেটার মাধ্যমে সবাইকে সে বাঁচাতে পারবে। ওরাকেল তখন নিওকে বলে মরফিয়াস কিন্তু তোমাকে খুবই ভালোবাসে এবং সে মনে প্রাণে বিশ্বাস করে তুমি পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিতে পারবে, যার কারণে সে নিজের জীবন দিয়ে হলেও তোমাকে সুরক্ষিত রাখবে। কিন্তু তোমার এমন একটা সময় আসবে যে সময়ে তোমার জন্য সামনে দুটি পথ খোলা থাকবে। একটি পথ হচ্ছে তুমি নিজেকে বাঁচাতে পারবে, দ্বিতীয় পথটি হচ্ছে তুমি মরফিয়াসকে বাঁচাতে পারবে, কিন্তু তোমার যে কোনো একটা অপশন চুজ করতে হবে। তো যাই হোক, ওরাকেলের এই কথার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে, যেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো যাই হোক, এই সময় নিও সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে, কিন্তু বেরিয়ে আসার সময় সে সামনে একটি বিড়ালকে দুবার একই কাজ করতে দেখে, যেটাকে বলা হয় ডেজাভু। আর এটা এমন একটা বিষয় যেটা দেখে আপনার মনে হবে এর আগেও এই বিষয়টা আপনি দেখেছেন, অর্থাৎ একই ঘটনা আপনার সামনে বারবার ঘটছে অথবা দ্বিতীয়বার ঘটলো। নিও যখন মরফিয়াস টিমে ফিরে আসে তখন তার মুখ থেকে ডেজাভুর কথা শুনে সেখানকার সবাই অনেকটাই অবাক হয়ে যায়, কারণ ম্যাট্রিক্স দুনিয়াতে ডেজাভু বলতে কোনো কিছুই নেই। একটা বিষয় কখনো দ্বিতীয়বার ঘটে না, আর যদি ঘটেই থাকে তাহলে এক প্রকার গ্লিচ বলা যেতে পারে সেটাকে। আর এগুলোর মাধ্যমে তারা সবাই বুঝতে পারে যে এআই অলরেডি তাদের সে স্থানটা পরিবর্তন করার চেষ্টা করছে। আর তাদের স্থান পরিবর্তন করার পিছনের সবচেয়ে বড় কারণটা হচ্ছে তারা অলরেডি মরফিয়াস টিম সম্পর্কে সব জেনে গেছে। মরফিয়াস টিম এখন কোথায় আছে সে লোকেশনটা পর্যন্ত তাদের জানা হয়ে গেছে। আর আপনারা তো বুঝতেই পারছেন যে এই লোকেশনটা পুরোপুরি সাইফার তাদেরকে জানিয়েছে। আর এর কারণে তাদের এক্সিট গেটটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এই এক্সিট গেটের মাধ্যমে মরফিয়াস টিমের সবাই কিন্তু এই স্বপ্নের জগৎ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে সে আসল দুনিয়াতে ফিরে যায়। আর এই গেট বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু এখন ম্যাট্রিক্সেই বসবাস করতে হবে। তার মানে পরিস্থিতি একদমই ঘোলাটে। তাদের এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো এজেন্টদের সম্মুখীন হতে হবে। আর আপনারা তো খুব ভালোভাবে বুঝতে পারছেন এজেন্টদের সাথে ফাইট করে তাদের সাথে জেতা কিন্তু কোনোভাবেই সম্ভব না, কারণ এই পুরো ম্যাট্রিক্স দুনিয়া পুরোপুরি তাদের দ্বারাই ডিজাইন করা। তারা শুধুমাত্র একটা প্রোগ্রাম, আর প্রোগ্রামের সাথে সাধারণ মানুষ তো কোনোভাবেই পারবে না। আর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি মাউস নামের সেই ছেলেটা সে ম্যাট্রিক্স দুনিয়াতেই মারা যায়। আর ম্যাট্রিক্স দুনিয়াতে সে মারা যাওয়ার কারণে সত্যিকারের দুনিয়া থেকে সে চিরতরে বিদায় নেয়। এ সময় আমরা দেখতে পারি মরফিয়াসের টিমের বাকি সবাই একটা জায়গাতে নিজেদেরকে লুকিয়ে ফেলে। এজেন্ট এবং পুলিশগুলো তাদেরকে কোনোভাবেই খুঁজে বের করতে পারছিল না, কিন্তু গোপনে গোপনে সাইফার যে এজেন্টদের সাথে হাত করেছে সেটা কিন্তু সেখানকার কেউই জানতো না। সাইফার এ সময় বারবার কাশি দিয়ে তাদের লোকেশন সেই এজেন্টদের কান পর্যন্ত পৌঁছে দেয়। ঠিক এই সময়ের মধ্যে এজেন্ট স্মিথ সেখানে উপস্থিত হয়। মরফিয়াসের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। তো যাই হোক, খুব স্বাভাবিকভাবে মরফিয়াস কিন্তু কোনোভাবেই সেই এজেন্ট স্মিথের সাথে পেরে ওঠে না। শেষ পর্যন্ত তাকে তারা ধরে নিয়ে যায়। তাকে ধরে নিয়ে যাওয়ার পিছনের প্রধান কারণ তো আপনারা আগে থেকেই জানেন, সেটা হচ্ছে একমাত্র মরফিয়াসই জানে জায়ন শহরটি কোথায় আছে, অর্থাৎ যে শহরে এখনো পর্যন্ত কিছু মানুষ নিজেদেরকে আত্মগোপন করে রেখেছে। অন্যদিকে আমরা দেখতে পারি সাইফার অলরেডি অন্য একটি এক্সিটের মাধ্যমে আসল দুনিয়াতে ফিরে এসেছে। এরপর সে সরাসরি ট্যাঙ্কের উপর হামলা করে দেয়। আর ট্যাঙ্কের কাজ ছিল এখানকার প্রত্যেকটা কম্পিউটার অপারেট করা, অর্থাৎ বলা যেতে পারে সে এখানকার খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। এ সময় তাকে বাঁচানোর জন্য ডোজার চলে আসে, কিন্তু সাইফার তাকেও রেহাই দেয় না, তাকেও সেখানে সে মেরে ফেলে। এরপর সাইফার সরাসরি ট্রিনিটিকে কল করে বসে। তাকে সে জানায় সে কোনোভাবেই এই আসল দুনিয়াতে থাকতে চায় না। এত নিম্নমানের খাবার, এত নিম্নমানের জীবনযাত্রা তার কোনোভাবেই ভালো লাগে না। এর চেয়ে বরং সেই কল্পনার জগৎ ম্যাট্রিক্সই তার জন্য ভালো।
এমনকি ট্রিনিটিকে সে খুবই ভালোবাসতো, কিন্তু ট্রিনিটি তো তাকে ভালোবাসে না, যার কারণে সে এখন আরো বেশি বিগড়ে গেছে। ট্রিনিটির সাথে এসব কথা বলতে বলতে সাইফার পাগলের মতো প্রত্যেকটা মানুষের মাথা থেকে কানেকশন ডিসকানেক্ট করতে থাকে, আর এভাবেই সে যার মাথা থেকে কানেকশন ডিসকানেক্ট করে দিচ্ছে সেই সেখানে মারা যাচ্ছে। শেষমেশ সে নিওর সামনে চলে আসে। ঠিক যখনই সে নিওকেও মারতে যাচ্ছিল, এই সময় ট্যাঙ্ক সেখানে চলে আসে। ট্যাঙ্ক এসেই প্রথমত ইলেকট্রিক গানের মাধ্যমে সেখানে সাইফারকে সে মেরে ফেলে। আর ট্যাঙ্কে দেখে বোঝা যাচ্ছিল সে এখনো পর্যন্ত মরেনি, বরং আহত অবস্থায় পড়েছিল। এমনকি ট্যাঙ্ক পরবর্তীতে বাকি সবাইকে আসল দুনিয়ায় ফিরিয়ে নিয়ে আসে। অন্যদিকে আমরা মরফিয়াসকে দেখতে পারি। এজেন্টরা এখনো পর্যন্ত তাকে বন্দী করে রেখেছে। তারা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তার মাথায় কানেকশন করে দিয়েছে, যেন তারা মরফিয়াসের ব্রেনকে কাজে লাগিয়ে জায়নের লোকেশন বের করে নিয়ে আসতে পারে। এই সময় আসল দুনিয়া থেকে ট্যাঙ্ক সবাইকে বলতে থাকে যে যেভাবেই হোক মরফিয়াসের মাথা থেকে কানেকশন ডিসকানেক্ট করে দিতে হবে। এতে মরফিয়াসের মৃত্যু অনিবার্য, কিন্তু জায়ন নামের সে জায়গাটির লোকেশন কোনোভাবেই তারা আর পাবে না। কিন্তু কোনোভাবে যদি জায়ন শহরের লোকেশন তারা পেয়ে যায়, তাহলে অবশ্যই ম্যাট্রিক্স দুনিয়া পুরোপুরি সেই শহরটিকেও ঘিরে ফেলবে। ট্যাঙ্কের এই কথা শুনে নিও কোনোভাবেই রাজি হয় না। তার কথা সে যে কোনোভাবেই হোক মরফিয়াসকে বেঁচে রাখবে, কারণ নিও তখন ওরাকেলের কথা মনে করতে থাকে। ওরাকেল তাকে বলেছিল তার সামনে দুটি পথ চলে আসবে, দুটি পথের একটি হচ্ছে নিজেকে বাঁচানো অথবা মরফিয়াসকে। তার মানে বলাই যেতে পারে যে তার কাছে এখনো পর্যন্ত অনেক সময় আছে, তাই এই মুহূর্তে সে কোনোভাবেই মরফিয়াসকে মরতে দিতে চায় না। তো যাই হোক, এরপর নিও অস্ত্রশস্ত্র নিয়ে ম্যাট্রিক্সের সেই জায়গাতে উপস্থিত হয় যেখানে মরফিয়াসকে বন্দী করা হয়েছে। নিওর সাথে সাথে ট্রিনিটিও সেখানে উপস্থিত হয়। তো যাই হোক, এ সময় নিও এবং ট্রিনিটির সাথে সেখানকার প্রত্যেকটা সিকিউরিটির সাথে ফাইট শুরু হয়ে যায়। আর এই ফাইটগুলো ছিল মনোমুগ্ধকর, কারণ 1999 সালের মুভিতে এই ধরনের নিখুঁত ফাইট আমি দেখব সেটা কোনোভাবে আশাও করিনি। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা দুজন মিলে সেখানকার প্রত্যেকটা সিকিউরিটিকে মেরে ছাদে চলে আসে। এ সময় এজেন্ট স্মিথ তাদের সাথে ফাইট করার জন্য আরো কিছু সোলজারকে সেখানে পাঠিয়ে দেয়, যে দৃশ্যে নিও প্রত্যেকটা বুলেটের সাথে যেন খেলা করছিল। আর এই দৃশ্য দেখে ট্রিনিটি নিজেও অবাক হয়ে যায়, কারণ সে প্রথমবারের মতো মানুষের এমন ধরনের স্কিল দেখতে পারছে যেটা এর আগে কেউ কখনো করে দেখাতে পারেনি। আর এগুলো দৃশ্য দেখে বোঝা যাচ্ছিল যে নিও ম্যাট্রিক্সের সর্বোচ্চ পরিমাণ নিয়ম ভাঙতে সক্ষম হচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত সেখানকার সবাইকে মেরে তারা একটি হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে মরফিয়াসকে বাঁচানোর জন্য। নিও এ সময় একটি গানের মাধ্যমে ফাইট করে শেষ পর্যন্ত মরফিয়াসকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই সময়ের মধ্যে হেলিকপ্টারটি ধ্বংস হতে শুরু করে। এমন কঠিন অবস্থাতেও নিও তাকেও বাঁচাতে সক্ষম হয়। আর এই দৃশ্যগুলো ট্যাঙ্ক দেখে বুঝে যায় যে নিও আসলেও সে ব্যক্তি, মানবজাতি যে ব্যক্তির অপেক্ষাতেই এতদিন বসেছিল। এরপর তারা সাবওয়ে স্টেশনে পৌঁছায়, যেখানে তাদের জন্য একটি এক্সিট পয়েন্ট ছিল। শেষ পর্যন্ত আমরা দেখতে পারি যে মরফিয়াস সেখান থেকে বিদায় নেয় এবং কোন রকম ট্রিনিটিও সেখান থেকে বিদায় নিতে সক্ষম হয় এবং তারা বাস্তব দুনিয়াতে ফিরে আসে। কিন্তু নিও এর ভিতরে সেখান থেকে বের হতে পারে না, যার কারণে এজেন্ট স্মিথ তাকে সেখানে ধরে ফেলে। শুরু হয়ে যায় তাদের মধ্যে তুমুল যুদ্ধ। নিয়ম অনুসারে নিও কিন্তু কোনোভাবেই এজেন্ট স্মিথের সাথে সেখানে পারবে না, কারণ এটা ছিল কিন্তু ম্যাট্রিক্স অর্থাৎ এজেন্টদের দুনিয়া। কিন্তু এ সময় নিও বুদ্ধি খাটিয়ে এজেন্ট স্মিথকে ধাঁধা দেখিয়ে সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করে। নিও এ সময় প্রাণপণ ছুটতে শুরু করে নতুন একটি এক্সিট পয়েন্টের উদ্দেশ্যে, যেখান দিয়ে সে বাস্তব দুনিয়াতে ফিরতে পারবে। কিন্তু সেই নতুন এক্সিট পয়েন্ট নিয়েও একটি সমস্যা শুরু হয়ে যায়। এ সময় তারা যে শিপের মধ্যে ছিল সেই শিপের লোকেশন অলরেডি সেন্টিনেলসের সেই রোবটগুলো জেনে যায়, যার কারণে সেই রোবটগুলো সেই শিপের উপরে হামলা করে দেয়। আর এই রোবটদের সাথে ফাইট করতে গেলে তাদের ব্যবহার করতে হবে ইএমপি, কিন্তু তারা কোনোভাবেই এই উইপন চার্জ করতে পারে না, কারণ তারা চার্জ করতে গেলেই নিওর বডির সাথে ইলেকট্রিসিটি ডিসকানেক্টেড হয়ে যাবে, যার কারণে নিও অবশ্যই সেখানে মারা যাবে। আর এই বিপাকের মধ্যে দিয়ে তারা কোনোভাবে বুঝতেই পারছে না যে এখন তাদের কি করা উচিত। অন্যদিকে আমরা দেখতে পারি নিও অলরেডি সেই এক্সিট পয়েন্টে চলে এসেছে, অর্থাৎ সে টেলিফোন বুথের সামনে চলে এসেছে, আর যেটার মাধ্যমে সে তার আসল দুনিয়াতে ফিরে যেতে পারবে। কিন্তু এই মুহূর্তে এজেন্ট স্মিথ সেখানে উপস্থিত হয়ে যায়। এজেন্ট স্মিথ সঙ্গে সঙ্গে তার দিকে গুলি ছুটতে শুরু করে। অনেকগুলো গুলি তার শরীরে বেঁধার কারণে সে মাটিতে লুটে পড়ে। আর এদিক থেকে আসল দুনিয়ার সবাই নিওর কল্পনার জগতের এমন হাল দেখে তারা বুঝতে পেরেছে যে নিও হয়তো এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু ট্রিনিটি বিশ্বাস করে নিও যেভাবেই হোক বেঁচে থাকবে, কারণ ওরাকেল তাকে ভবিষ্যৎবাণী করেছিল ট্রিনিটি যাকে ভালোবাসবে সেই ব্যক্তি সকল মানুষকে বাঁচানোর প্রধান কর্ণধার হবে। তাই ট্রিনিটি ভাবে নিও কোনোভাবে মরতে পারে না।
ওরাকেলের ভবিষ্যৎবাণী যেহেতু কোনোভাবে মিথ্যা হয় না। শেষ পর্যন্ত আমরা নিওকে আবারও উঠে দাঁড়াতে দেখি। এজেন্ট স্মিথ সহ তার দলের সবাই তখন তার দিকে আবারও গুলি ছুটতে শুরু করে, কিন্তু নিও এবার সবাইকে অবাক করে দিয়ে প্রত্যেকটা গুলি নিজের হাতের মাধ্যমে ঠেকিয়ে দিচ্ছিল। আর এটা হওয়া তো খুবই স্বাভাবিক, কারণ ম্যাট্রিক্স দুনিয়াটা ছিল পুরোপুরি নিজের ব্রেনের খেলা। যে যত ম্যাট্রিক্স দুনিয়ার নিয়ম ভাঙতে পারবে সে ততটাই সুপারহিরো। নিও এবার সেটাই আয়ত্ত করে ফেলেছে। সে ম্যাট্রিক্সের এই স্বপ্নীল জগতে ঢোকার পরেও নিজের স্বপ্নকে এখন পুরোপুরি কন্ট্রোল করতে পারছে, যেটা এখনো পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। এ সময় আমরা এজেন্ট স্মিথের সাথে নিওর একটি শেষ ফাইট দেখতে পারি, যে ফাইটটি দেখে মনে হচ্ছিল এজেন্ট স্মিথ না, বরং নিওই যেন সেখানকার তৈরি করা কোনো এক প্রোগ্রাম। নিও এ সময় এজেন্ট স্মিথের শরীরে ঢুকে তাকে একদমই ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এরপর নিও নিজের আসল দুনিয়াতেও ফিরে আসে। নিও যেহেতু আসল দুনিয়াতে ফিরে এসেছে, যার কারণে তাদের উইপন ইএমপি কে চার্জ করে তারা সেই ক্রিয়েচারগুলোর সাথে ফাইট করতে শুরু করে, এবং এই ফাইটে শেষ পর্যন্ত তারা সেই রোবটগুলোকে ধ্বংস করে দেয়। আর এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি নিও অলরেডি সেই ভিলেনকে কল করে বসে, অর্থাৎ সেই এজেন্টকে কল করে বসে। নিও এ সময় এজেন্টকে বলে যে অবশ্যই প্রত্যেকটা মানুষকে এই চরম সত্য সম্পর্কে যেন জানানো হয়, এবং প্রত্যেকটা মানুষকে এই দাসত্বপূর্ণ জীবন থেকে যেন মুক্তি দেওয়া হয়। এই বলে সেখান থেকে সে উড়ে বেরিয়ে আসে। মানে এই দৃশ্য দেখে বোঝাই যাচ্ছিল নিও তখন পুরো ম্যাট্রিক্সে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এখন সে পুরোপুরি শিখে গেছে ম্যাট্রিক্সের মতো প্রোগ্রামকে কিভাবে নিজের আয়ত্তে রাখতে হয়। আর এই দৃশ্যের মধ্যে দিয়েই আজকের মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভির গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, লাইক কমেন্টস করতে একটু ভুলবেন না। তো আজকের বারে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।